পর্বের শুরুতেই জুই সবাইকে বলে, চলো আমরা সবাই একসাথে ফিঙ্গার ফোল্ডিং গেম খেলি। এই গেমের নিয়ম অনুযায়ী একজন সবাইকে প্রশ্ন করবে কারো কাছে কোনো জিনিস আছে কি না। যদি না থাকে তাহলে সে তার ফিঙ্গার ডাউন করে নেবে। এভাবে যার ফিঙ্গার সবার আগে ডাউন হয়ে যাবে সে কম ফিঙ্গারের লোকের কাছ থেকে কিছু জিনিস এক্সপেক্ট করতে পারবে। জুই এমন এমন কিছু প্রশ্ন করছিল যা লিনাইয়ের কাছে ছিল না, তাই লিনাইকে এক এক করে সকল ফিঙ্গার ডাউন করতে হচ্ছিল। এটা দেখে লিনাই অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তুই তখন লিনাইকে বলে, লিনাই তোমার স্ক্রিপ্ট হাতে নিয়ে আমার সাথে এসো, তুমি হেরে গিয়েছো, আমি জিতে গিয়েছি। তারপর লিনাই আর জুই বাইরে চলে যায় কথা বলার জন্য। বাইরে গিয়ে জুই লিনাইকে বলে, তোমার সাথে কিউক্যাঙ্গের অনেক ভালো মিলবে, আর হ্যাঁ, আমার ভাইয়ের থেকে দূরে থাকার চেষ্টা করবে। এটা বলেই জুই সেখান থেকে চলে আসছিল। লিনাই তখন বলে, কিউক্যাং তোমাকে পছন্দ করে। জুই পিছন ফিরে বলে, সেটা তার প্রবলেম, আমার তো না। আমারও কি তাকে পছন্দ করতে হবে এমন কোনো নিয়ম আছে? এটা বলে জুই সেখান থেকে চলে আসে। ফিরে এসে লিনাই জিজ্ঞেস করে, কে কে রিলেশন করেছ, সে ফিঙ্গার ডাউন করো। তখন এটা শুনে সবাই অনেকটা অবাক হয়ে যায়। জিয়াংজি কোনো ফিঙ্গার না ডাউন করায় লিনাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর জিয়াংজি তার বোনের দিকে তাকিয়ে থাকে। তার বোন তখন ঘাবড়াতে ঘাবড়াতে বলে, ফ্রান্সে একটা ছেলে আমাকে খুব পছন্দ করত, আর তার সাথে আমার মাত্র 2 দিনের সম্পর্ক ছিল, বিশ্বাস করো আমি কিছু করিনি। তখন জিয়াংজি অনেকটা রাগ দেখায় তার দিকে, আর জুই লিনাইকে চোখ রাঙাতে থাকে। লিনাই তার চোখ রাঙানোকে কোনো গ্রাহ্যই করে না। এভাবে তারা তাদের গেমটা কন্টিনিউ করতে থাকে। প্রায় অনেকক্ষণই তারা তাদের গেমটা কন্টিনিউ করে, আর এভাবেই একজন অন্যজনের স্ক্রিপ্টের সাথে নিজের স্ক্রিপ্ট এক্সচেঞ্জ করতে থাকে। এর ফলে কে কোন রোলে অভিনয় করছে সেটা জানা মুশকিল হয়ে যায়। এক পর্যায়ে জ্যাংফে জিজ্ঞেস করে, কারো উপর ক্রাশ নেই। এটা বলেতেই জুহাও তার সবগুলো আঙুল নামিয়ে ফেলে। এটা দেখে সবাই অনেক হাসাহাসি করে। লিনাই জিজ্ঞেস করে, কার ক্রাশ এখানে বসে নেই। জিয়াংজ্যাং এটা শুনে লিনাইয়ের দিকে তাকিয়ে থাকে। তারপর একটা আঙুল নামিয়ে জিয়াংজ্যাং আঙুল নামিয়ে ফেলায় লিনাই আর জুই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। জিয়াংজ্যাং কথা ঘোরানোর জন্য তার ঘড়িতে হাত রেখে বলে, এখন সময় হয়ে গিয়েছে, সবাই যার যার রুমে গিয়ে চেঞ্জ করে নাও। তারপর তারা সবাই সেখান থেকে উঠে যার যার রুমে চলে যায়। রুমে যাওয়ার সময় জুই লিনাইকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার রোলটা কি? লিনাই তখন তাকে বলে, আমি তোমাকে সেটা বলবো না, সেটা সিক্রেট। এটা বলে তারা সেখান থেকে চলে আসে। লিনাই তৈরি হয়ে রাস্তা দিয়ে একা একা হাঁটছিল আর বলছিল, স্কট এজেন্সির মেয়ে আর তার বয়ফ্রেন্ড চাঁদনি রাতে গার্ডেনে দেখা করে, একসাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। আমি যদি স্কট এজেন্সির মেয়ে হই তাহলে বয়ফ্রেন্ড সুশির রোল কে করছে? ভাবতে ভাবতে কিছু দূর এগিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে। তারপর রোল অনুযায়ী সে কবিতা আবৃত্তি করতে থাকে। কবিতার বাকি অংশ জিয়াংজিন তার দিকে ঘুরতে ঘুরতে বলতে থাকে। লিনাই আর জিয়াংজিং একজন অপরজনকে দেখে মুগ্ধ হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। কেউই কিছু বলে না। লিনাই নীরবতা ভেঙে বলে, তার মানে আমরা দুজন কাপলের রোল করছি। জিয়াংজিং বলে, তুমি স্কার্ফ এজেন্সির মেয়ে আর আমি তোমার বয়ফ্রেন্ড। খুব ফানি বিষয়টা। লিনাই তখন তার সাথে স্ক্রিপ্ট বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। স্ক্রিপ্টে লেখা থাকে, ইয়াও বোলিং আর তার বড় ভাই ইয়াও জংলিং, তাদের 2 ভাইয়ের মধ্যে একজনের অপরাধের কারণে অন্যজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপর তাদের পিতা তাদের সন্তানদেরকে বাড়ি থেকে বের করে দেয়। তাই তখন বলে, এই গল্পটা কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। তখন সেখানে জুই চলে আসে। জুই এসে লিনাইকে বলে, তুমি আমার রোল কেন নিয়েছ? তার ভাইকে দেখে বলে, ভাই তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু আফসোস তোমার সাথে পার্টনারটা অন্য কেউ। জুইয়ের এ ধরনের কথা শুনে লিনাই বলে, তুমি এখানে কেন? তোমার রোল তো আমি পেয়ে গিয়েছি, এখানে তো তোমার থাকার কথা না, তুমি এখান থেকে যাও। তখন তারা সবাই একসাথে একটা মিটিং রুমে গিয়ে উপস্থিত হয়। মিটিং রুমে উপস্থিত হওয়ার পর সেখানের কেয়ারটেকার তাদের সবাইকে গল্প সম্পর্কে বলছিল, আর বলা হচ্ছিল তাদের কালকে একটা মিশন পূরণ করতে হবে। তাই আজকে রাতে তারা যে দেখে তাই যেন বিশ্বাস করে, অন্যের কথা যেন বিশ্বাস না করে। আর আজ রাতে যার যার স্ক্রিপ্ট অনুযায়ী সে সেই জায়গায়ই থাকবে। তারপর তারা সবাই তাদের স্ক্রিপ্ট অনুযায়ী রুল করার জন্য চলে যায়। চলে যাওয়ার সময় কিউক্যাংকে লিনাই জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে কথা বলতে পারবে? কিউক্যাং বলে, না, আমার আজকে জুইয়ের সাথে কিছু কথা আছে স্ক্রিপ্ট অনুযায়ী, সো আমি সেখানে যাব। লিনাই বলে, ঠিক আছে, তোমাকে তোমার ক্রাশের সাথে কথা বলার জন্য অগ্রিম অভিনন্দন। তারপর কিউক্যাং জুইয়ের সাথে কথা বলার জন্য তার রুমের কাছে গিয়ে জুইকে বলে, জুই আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এসো। জুই দরজা খুলে বলে, আমি রাতে খাবার খাই না, তুমিই খেয়ে নাও। তারপর দরজা লাগিয়ে দিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। কিউক্যাং বাইরে দাঁড়িয়ে থাকে আর জুই ভিতরে বসে বসে তারা দুজনে গল্প করছিল। তারা সারা রাত এভাবেই গল্প করে। অন্যদিকে জিয়াংজ্যাং আর লিনাই সদর গেটের কাছে দেখা করে। জিয়াংজ্যাং লিনাইকে বলে, স্ক্রিপ্ট অনুযায়ী তোমাকে এই ইয়াররিংটা দেওয়ার ছিল। তার দিকে ইয়াররিংটা বাড়িয়ে দেয়। লিনাইকে বলে, লিনাই এটা পরে নাও।
লিনাই উত্তর দেয়, ও আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে নিচ্ছি। এটা বলেই জিয়াংজিংয়ের কাছ থেকে ইয়ারিং নিয়ে কানে পড়তে থাকে। তখন জিয়াংজিং বলে, দাও আমি তোমাকে সাহায্য করি পড়তে। লিনাই বলে, ঠিক আছে। জিয়াংজিং লিনাইকে কানের দুল পরতে সাহায্য করে। তার কানের দুল পরানোর সময় জিয়াংজিংয়ের হাত অনেক কাঁপছিল। জিয়াংজিংয়ের কাপড়ে রক্তের দাগ দেখে লিনাই জিজ্ঞেস করে, তোমার কাপড়ে রক্তের দাগ কিভাবে লেগেছে? জিয়াংজিং বলে, এটা রক্তের দাগ না, কোথাও থেকে কোনো ময়লা জানি লেগে গিয়েছে, আমি খেয়াল করিনি। আজ অনেক রাত হয়ে গিয়েছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে তোমার সাথে দেখা হবে। লিনাই বলে, ঠিক আছে, আমি তাহলে আসছি। লিনাই চলে যাবে, তখন জিয়াংজিং তাকে ডেকে দিয়ে বলে, লিনাই গুড নাইট। জিয়াংজিংয়ের মুখে গুড নাইট শুনে লিনাই অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। জিয়াংজিং বলে, স্ক্রিপ্টে তোমার কোনো নাম ছিল না, শুধু গুড নাইট বলার জন্য বলা হয়েছিল, তাই বলেছি। লিনাই তখন হাঁপ ছেড়ে বলে, ঠিক আছে, তোমাকেও গুড নাইট। তারপর জিয়াংজিং সেখান থেকে চলে আসে। লিনাইয়ের মোবাইলের অ্যালার্ম বাজতে থাকে। লিনাই অ্যালার্ম বন্ধ করে দিয়ে সদর গেট লাগিয়ে দেয়। তারপর সেও সেখান থেকে চলে আসে। পরদিন সকালবেলা কেয়ারটেকার খুব জোরে চিৎকার করতে থাকে যে অনর্থক হয়ে গিয়েছে, তারা সবাই যেন একসাথে দেখা হয়, মাস্টারের খুন হয়ে গিয়েছে। সেখানে একটা পুতুল রাখা হয় যার রক্তে মাখা ছিল। 50তম জন্মদিনে তাকে খুন করে দেওয়া হয়েছে। এটা শুনে সবাই অনেক অবাক হয়ে থাকে। জিয়াংজিং বলে, তাকে এখানে খুন করা হয়নি, তার পায়ে রক্তের দাগ লেগে আছে আর বাঁশপাতা আছে, তাকে বাইরে কোথাও খুন করা হয়েছে, এখানে বাঁশের আঙ্গিনা নিয়ে। সদর গেটের চৌকাঠে রক্তের দাগ দেখে লিনাই বলে, তাকে কেউ বাইরে মেরে এখানে তারপর নিয়ে এসেছে। জিয়াংজিং তার কাছে গিয়ে বলে, তার কাপড় চোপড় সবই পরিষ্কার পরিচ্ছন্ন, তার মানে খুনি খুবই পরিচিত একজন, সে আমাদের মাঝেই আছে। এটা বলেই জিয়াংজিং আর বাকি সবাই কিউক্যাংয়ের দিকে তাকিয়ে থাকে। কিউক্যাং তখন বলতে থাকে, আরে আমি খুন করিনি, আমার কাছে সাক্ষী আছে। জুইকে বলে, আরে তুমি কিছু বলছো না কেন? জুই বলে, হ্যাঁ সে সত্যি বলছে, সে সারা রাত আমার সাথে ছিল। তখন কেয়ারটেকার বলে, আপনারা সবাই একটা রুমে গিয়ে উপস্থিত হন, সেখানেই আপনারা যার যার সাক্ষী নিয়ে উপস্থিত হবেন আর বলা হবে কে খুনি। গেমের রুলস অনুযায়ী সবাইকে ফোন জমা দিতে হয়। ফোন জমা দেওয়ার সময় লিনাইকে কেয়ারটেকার একটা চিঠি দিয়ে তাকে বলে, এটা তোমার জন্য। সেই চিঠিতে লেখা থাকে, তুমি তোমার ভালোবাসার হেফাজত করবে, হতে পারে সে ভুল করেছে বা নাও করতে পারে, এটা মনে রাখবে, তুমি তাকে ছাড়া কখনোই বাঁচবে না। লিনাই চিঠিটা পড়া শেষ করে সবার সাথে মিটিং রুমে উপস্থিত হয়। সেখানে একজন অপরজনের সাক্ষী দিচ্ছিল যে তারা তাদের সাথেই ছিল। সবার সন্দেহ কিউক্যাং এর দিকে থাকায় কিউক্যাং বলে, আমি কাল রাতে জুইয়ের সাথে ছিলাম। জুইয়ের বড় ভাই তখন জিজ্ঞেস করে, তোমরা কাল রাতে একসাথে ছিলে? জুই তখন বলে, আরে না, আমি রুমের ভেতরে ছিলাম আর ও বাইরে ছিল। জ্যাংফে বলে, আমি কাল রাতে বাঁশবাগান ঘুরতে গিয়েছিলাম। জুই বলে, তাহলে তুমিই খুন করেছ। জ্যাংফে বলে, আরে আমার পুরা কথা তো আগে শোনো। আমি সেখান থেকে আসার সময় জিয়াজিয়ের সাথে দেখা হয়, তারপর তার সাথেই আসি। জিয়াজি বলে, হ্যাঁ সে আমার সাথেই এসেছিল। কেয়ারটেকার তখন দাঁড়িয়ে বলে, আপনারা বাইরে গিয়ে প্রমাণ খুঁজতে পারবেন, সুরক্ষার জন্য আপনারা সবাই বাঁশি নিয়ে যাবেন, বাঁশিতে ফু দিলেই আমাদের স্টাফ আপনাদের কাছে পৌঁছে যাবে। জিয়াংজিং আর লিনাই বাঁশি না নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়াংজিং এর আঙ্কেল সকল স্টাফদেরকে দিয়ে খাবার রান্না করিয়ে সেগুলো টেস্ট করছিল। তারপর সবাইকে অনেক বকাবকি করছিল যে দুদিনের ওই মেয়ের কাছে তোমরা সবাই হেরে যাবে, তোমাদেরকে বের করে দেব। বকাবকির পরে জিয়াংজের বড় ভাই তাদেরকে বলে বেরিয়ে যেতে। জিয়াংজিং এর আঙ্কেল বলে, তার বাবা যেমন আমাকে কিছু করতে দেয়নি, তার দুই ছেলে মেয়েও তোমাকে কিছু করতে দেবে না। জিয়াংজের বড় ভাই বলে, তুমি শান্ত হও বাবা, গ্র্যান্ডপা তাকে নিজে থেকে বের করে দিয়েছে আর আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আঙ্কেল বলে, তুমি শোনোনি, তোমার গ্র্যান্ডপা বলেছে জুই যদি সামলাতে না পারে তাহলে জিয়াংজেকে রেস্টুরেন্টে ডেকে নেবে, আর জিয়াংজে যদি একবার জিয়াং ফ্যামিলিতে প্রবেশ করে তাহলে তোমাকে আমাকে বের করে দেবে। জিয়াংজেং এর বড় ভাই বলে, গ্র্যান্ডপা তো কখনোই তার কথা থেকে নড়ে না, তো জিয়াংজেংকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আঙ্কেল বলে, গ্র্যান্ডপা বড় হয়ে গিয়েছে, তাই তার কথার কোনো বিশ্বাস নেই, এখন যা করার আমাকেই করতে হবে, পথের কাঁটা সরিয়ে দিতে হবে। জিয়াংজের রেস্টুরেন্টের মেম্বারদের সাথে টিম বিল্ডিং ইভেন্টে উপস্থিত হয়েছে, এখন আমাদেরই কিছু করতে হবে। এখানে আমরা দেখতে পাই জিয়াংজিং এর আঙ্কেল আর তার বড় ভাই মিলে জিয়াংজিং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। টিম বিল্ডিং ইভেন্টে আঙ্কেল গিয়ে উপস্থিত হয় জিয়াংজিং এর ক্ষতি করার জন্য। জিয়াংজিং আর লিনাই মিটিং রুম থেকে বের হয়ে বাঁশবাগানে প্রমাণ খোঁজার জন্য যায়। তাদের পিছু পিছু জুই আর কিউক্যাং এ যায়। জিয়াংজে আর লিনাই কিছু দূর এগোনোর পর একটা গুপ্ত সুড়ঙ্গ দেখতে পায়। তারপর জিয়াংজিং আর লিনাই সেই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে। সেখানে ঢুকেই কিছু প্রমাণ দেখতে পায়, তারা সেগুলো মিলাচ্ছিল। সেখানে বলা হয় ইয়াও বিং তার বড় ভাইয়ের উপর অনেক জেলাস ছিল, কারণ তার বড় ভাই অনেক ট্যালেন্টেড ছিল, তাই সে তার বড় ভাইকে মেরে ফেলে আর চালাকি করে তাদের সন্তানদেরকেও বাড়ি থেকে বের করে দেয়। জিয়াংজিং কিছুটা ভেবেচিন্তে বলে, যেই এই স্ক্রিপ্টটা লিখেছে সে খুবই চালাক,
লিনাই জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাচ্ছ? আমি তো কিছুই বুঝছি না। জিয়াংজেং বলে, তুমি শুনোনি বাইজুং শহরের জ্যাং ফ্যামিলিতে যমজ 2 ভাইয়ের মাঝে একজন খুব ট্যালেন্টেড ছিল, আর দ্বিতীয়জন তাকে হিংসা করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। তার কিছুদিন পর সে অ্যাক্সিডেন্টে মারা যায়, আর তার সন্তানদেরকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই গল্পটা সেই গল্পের সাথে হুবহু মিলে যাচ্ছে। লিনাই তখন বলে, তার মানে এই গল্পটা তোমার আর জুয়ের সম্পর্কে লেখা হয়েছে? লিনাই ভাবতে থাকে। জিয়াংজেং কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে বলে, লিনাই চলো, আমাদেরকে এখনই এখান থেকে বের হতে হবে। এটা বলেই তারা সেখান থেকে বের হতে যায়। তখনই উপর থেকে কেউ একজন সিঁড়ি তুলে নেয় আর তাদেরকে বন্দি করে দেয়। জিয়াংজেং এর ফোনের ব্যাটারিও শেষ হয়ে যায়। ফোন বন্ধ হয়ে গেলে লিনাই আর জিয়াংজেং সেখানে বসেই কিছুক্ষণ আলোচনা করতে থাকে। সেখানে কিছু সবজি রাখা ছিল, যেটা থেকে কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছিল। জিয়াংজেং সেগুলো দেখে বলে, আরে এগুলো এখানে কেন? এগুলো থেকে তো কার্বন মনোক্সাইড সৃষ্টি হচ্ছে। লিনাই, নিঃশ্বাস আস্তে আস্তে নাও। লিনাই তখন বেহুশ হয়ে পড়ে যায়। জিয়াংজেং তাকে ধরে ফেলে। এইদিকে জুই আর কিউক্যাংও স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিল। এক পর্যায়ে জুই বুঝতে পারে এই স্ক্রিপ্টটা কেউ ষড়যন্ত্র করে লিখেছে। তখন সে বলে, আমার ভাইয়ের সম্পর্কে এই স্ক্রিপ্টটা লেখা হয়েছে। যত দ্রুত সম্ভব আমার ভাইকে খুঁজে বের করতে হবে। সে বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে। এটা বলে এগোতে যাবে, তখনই জিয়াং জুই একজন লোককে দেখতে পায় মাস্ক পরা। সে বলে, আরে দেখো, এই লোকটাই তো সে। তারপর তাকে নিয়ে সেখান থেকে চলে আসে, এসে তাকে চেয়ারের মধ্যে বন্দি করে রাখে। তখন তার মাস্ক খুলে দেখে এটা তার আঙ্কেল। জুই বলে, আরে আঙ্কেল, তুমি এখানে কেন? কি করতে এসেছো? তার আঙ্কেল উত্তর দেয়, আমি এখানে কাজের জন্য এসেছি। জুই বলে, তার মানে স্ক্রিপ্ট লেখার বিজনেস শুরু করে দিয়েছো? না, আমার ভাইকে মারতে এসেছো? সত্যি করে বলবে। আঙ্কেল বলে, তুমি এসব কি বলছো? তুমি কেন পাগলামি করছো? জুই বলে, বলো আমার ভাই কোথায়? যদি সত্যি করে না বলো তাহলে তোমাকে শেষ করে দেব। তাকে অনেক ভয় দেখায়, তাকে আঘাত করতে যাবে। তখনই তার আঙ্কেল বলে, সেই বাঁশবাগানে গুপ্ত সুড়ঙ্গের মধ্যে বন্দি আছে। জুই তখন চোখ রাঙিয়ে বলে, দোয়া করো আমার ভাইয়ের জন্য কিছু না হয়, না হলে তুমি আমার পাগলামো আজ দেখে নেবে। তোমাকে আমি এই দুনিয়া থেকে শেষ করে দেব। তাকে সেখানে বেঁধে রেখেই কিউকেং আর জিয়াংজুই তাদেরকে উদ্ধার করতে যায়। জিয়াংজে লিনাইকে বলে, খুব দ্রুতই কিউকেং আর জুই আমাদের উদ্ধার করতে আসবে। লিনাই, তুমি ঘুমিয়ে পড়ো না। জিয়াংজের শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। তখন সে তার ছোটবেলার সেই বাবা হারানোর স্মৃতি মনে করতে থাকে, যেখানে সে মনে সুখে খেলা করছিল। তখন তার বাবা এসে তাকে ওয়ার্ড্রপের ভেতরে লুকিয়ে রেখে বলে, জিয়াংজে, তুমি যাই কিছু হয়ে যাক এখান থেকে বের হবে না। জিয়াংজে সে রাতে অনেক ভয় পেয়েছিল। তারপর কিছু লোক এসে তার বাবাকে মেরে ফেলে রেখে চলে যায়। জিয়াংজে তার বাবার লাশ নিয়ে অনেকক্ষণ বসে কান্না করেছিল। নিজের চোখের সামনে বাবাকে খুন হতে যেতে দেখতে পেয়েও কিছু করতে পারেনি। আর আজ লিনাইয়ের এই অবস্থা খুবই খারাপ হতে যাচ্ছিল লিনাইয়ের। লিনাইকে অনেকবার ডাকার পরেও লিনাই কোনো সাড়া শব্দ করছিল না। তখন জিয়াংজেং বলে, আমার কাছে আর কোনো উপায় নেই, আমাকে ক্ষমা করো, তোমাকে সিপিআর দিতেই হবে। জিয়াংজেং লিনাইকে সিপিআর দিতে থাকে। আর এখানেই আমাদের 9ম পর্বের অবসান ঘটে। সবাইকে ধন্যবাদ।